প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ফ্রম কন্টেম্পোরারি টক। আপনারা জানেন যে অতি সম্প্রতি আমি এই নামে একটা ইউটিউব চ্যানেল লঞ্চ করেছি এবং আজকে আপনাদেরকে আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমি আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের একটি বিখ্যাত নগরী, শিক্ষানগরী নামে পরিচিত। নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই, ইট ইজ স্টিল আমি রাজশাহী থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, এটি রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে একটি লেক, বিখ্যাত লেক, এবং এর পাশে বিমানবন্দর, তার পাশে পার্ক, সবকিছু মিলিয়ে এই জায়গাটাতে নাগরিকদের জন্য সান্ধ্যকালীন বা লেজার পিরিয়ডের জন্য কিন্তু এই জায়গাটা একটা আদর্শ জায়গায় হতে পারে। তো রাজশাহী সম্পর্কে আমাদের সবারই একটা বিশেষ কৌতূহল আছে, বিশেষ করে গত প্রায় কয়েক বছর আমরা যদি বলি তাহলে প্রায় 15-20 বছর হবে রাজশাহী এই অঞ্চলের মানুষের সার্বিক প্রচেষ্টায়, এবং সেখানে অবশ্যই সিটি কর্পোরেশন, তারপরে সরকারের প্রশাসন, স্থানীয় সরকার, সিভিল সোসাইটি, মিডিয়া, ইয়ুথ যারা আছেন তাদের সবার সম্মিলিত প্রচেষ্টাতেই কিন্তু এই শহরটা একটা নতুন অবয়বে বেড়ে উঠতে থাকে। এবং আস্তে আস্তে আমরা দেখলাম যে উন্নত বিশ্বের শহরগুলোর মতো আমাদের এই শহরটাকেও সাজানো শুরু। সাজানো বলতে আমি বোঝাচ্ছি রাস্তাঘাট করা যাতে করে নাগরিকদের চলাচল সহজে হয়, এবং রাস্তাঘাটগুলোকে প্রশস্ত করা যাতে করে মানুষ, গাড়ি ঘোড়া ইত্যাদির দুর্ঘটনার পরিমাণ কমে, এবং রাস্তাঘাটগুলোকে ন্যারো করে রাখে যে সমস্ত ভূ সম্পত্তি সংক্রান্ত জটিলতা, সেইটাও কিন্তু দূর করা এখানে একটা বড় কাজ ছিল যারা কর্তৃপক্ষ ছিল। যার কারণে রাজশাহীর কিন্তু অধিকাংশ রাস্তায় আপনি দেখবেন এখন কিন্তু স্ট্রেট একটা রাস্তা। তো এই স্ট্রেট করার ব্যাপারটা কিন্তু একটা প্ল্যানিং এর অংশ। আপনি যদি ঢাকা শহরের কোনো একটা অঞ্চলের সাথে তুলনা করেন, ফর এক্সাম্পল আমি লালমাটিয়ার কথা যদি বলি, লালমাটিয়াতে আপনি 200 হাত 300 হাত যাওয়ার মতো একটা স্ট্রেট রাস্তা পাবেন। আইদার আপনাকে লেফটে যেতে হবে, আর আপনাকে রাইটে যেতে হবে, অথবা আপনাকে একটা ইন্টারসেকশন পাবেন। কিন্তু রাজশাহীর ক্ষেত্রে এটা নাই, এখানে অনেক বেশি স্পেস রাস্তা, এবং মানুষজন চাইলে সেখানে বসতে পারছে। এই পার্কের চতুর্দিকে টি স্টল আছে, কফি স্টল আছে, এখানে ইয়াং পিপুল আছে, এখানে বয়স্ক মানুষ আছে যারা স্বাস্থ্য সচেতন হাঁটাহাঁটি করে তারা আছেন, এবং এখানে কোনো নাগরিক কিন্তু মনে করছে না যে তার ইনসিকিউরিটি আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং আই মাস্ট সে। And secondly, of course, রাজশাহী একটা শিক্ষানগরী। শিক্ষানগরী মানে হলো এখানে শিক্ষিত মানুষের বসবাস, এখানে যারা শিক্ষকতা করেন তাদের বসবাস, যারা অবসরপ্রাপ্ত তাদের বসবাস, শিক্ষা নিয়েছেন এখানে চাকরি করেন তাদের বসবাস, বাইরে থেকে যারা আসেন তারা এখানকার শিক্ষা নিয়ে একরকম নতুন দৃষ্টিভঙ্গিতে বড় হন। যার কারণে কিন্তু পুরো এলাকাটাতে একটা কালচারাল রেভলিউশন বা এলাকাটাকে সুন্দর রাখার যে একটা সামগ্রিক চেষ্টা, এই চেষ্টাটা কিন্তু রাজশাহীতে খুবই সুন্দর। যদি আপনি জানেন, যেমন রাস্তায় যে সমস্ত আইল্যান্ড ব্যবহার করা হয়, আইল্যান্ডের মধ্যে স্ট্রেট যে সমস্ত কনভেনশনাল ডিভাইডার ব্যবহার করা হয়, আইল্যান্ডে কিন্তু এখানে অনেক বেশি আর্ট কালচার করা হয়, অর্থাৎ বেশি ঐতিহ্য মনে হচ্ছে যে কাঠের তৈরি, কিন্তু এটা সব সিমেন্ট। তো এইরকম ব্যাপার, এবং যে গাছগুলো লাগানো হয়েছে সেই গাছগুলো একটা হোমোজিনাসিটি আছে, যেমন রাস্তার দুই পাশে লাগানো হয়েছে সাতিম গাছ মোস্টলি, এবং আইল্যান্ডের মধ্যে লাগানো হয়েছে ফুলের গাছ। তো এই ফুলগুলো সারা বছরই বিভিন্ন সময় ফুটছে, যার কারণে পথচারী যারা তারা প্রফুল্ল থাকছেন, ফুল দেখছেন, এবং নিশ্চয়ই নিজের বাড়িটাকেও সেভাবে সাজাবে। অন দ্য আদার হ্যান্ড সাতিম গাছ বছরের নির্দিষ্ট সময়ে তার গাছ থেকে যে সুগন্ধি ছড়ায়, এবং রাজশাহী শহরের এতগুলো সাতিম গাছের সুগন্ধিকে সমষ্টিটাকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার নিঃশ্বাস নেওয়া প্রশ্বাস ছাড়া সবকিছু মিলিয়ে আমি বলছি যে অক্সিজেনের মানটা খুব জায়গায়। এছাড়াও রাজশাহীতে আমি যদি আগের সাথে তুলনা করি, যেহেতু আমি প্রায় দীর্ঘ 25 বছর রাজশাহীতে আমার কাজে আসা, এইখানে বেসরকারি সংগঠনগুলোর সাথে আমার পরিচয়, এখানকার ইয়ুথ সংগঠনগুলোর সাথে আমার পরিচয়, হিউম্যান অর্গানাইজেশনগুলোর সাথে পরিচয়, এইখানকার সিভিল সোসাইটির সাথে আমার পরিচয়। তো সেই জায়গা থেকে যদি তাহলে আমি বলবো যে রাজশাহী এখন সত্যি একটা আরবান যুগে আসছে। আগে এটা সুন্দর নগরী ছিল, নো ডাউট, অনেক বেশি পুকুর ছিল,
মানুষ পুকুর থেকে পানি সংগ্রহ করতো, কিন্তু এখানে পানির মধ্যে আয়রন একটা বড় প্রবলেম ছিল পাশে পদ্মা থাকার কারণে। এখন কিন্তু পুকুরের সংখ্যা কিছু কমছে, কারণ জমির দাম বাড়ছে, মানুষ এগুলো ভরাট করে নতুন করে বাড়ি তৈরি করছে। এই জায়গাটাতে সিটি কর্পোরেশনের বা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন, স্থানীয় নির্বাচিত প্রতিনিধি এবং সিভিল সোসাইটি সোশ্যাল গ্রুপ যারা আছেন, তাদের একটা বড় রোল থাকতে হবে যে এখন আবার যাতে এই পুকুর ভরাট করে যত ঘর বাড়ি বা জিনিসপত্র মার্কেট ইত্যাদি না উঠে যায়, তাহলে কিন্তু পুরো শহরের যে আধুনিক একটা বিন্যাস এটি রক্ষা করা যাবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে রাজশাহী তার সচেতন সমাজের একটা বড় ভূমিকা আছে, এবং রাজশাহীর মানুষ সম্পর্কে আমার এই আশাবাদীও আমি হতে চাই। তো রাজশাহীতে আমরা যদি পর্যটনের জায়গাটায় আসি, যে রাজশাহীতে যে পর্যটনটা হয় সেই পর্যটনটা রাজশাহীর যে ইন্টারনাল রিসোর্সেস, যে হিস্টোরিক্যাল রিসোর্সেস, যে আর্কিওলজিক্যাল রিসোর্সেস, সেই অনুযায়ী কম্পারেটিভ না, এটা প্রপোর্শনেট না। এখানে যে মানুষগুলো আসেন তারা মূলত বিভিন্ন অফিসিয়াল কাজে আসেন, দেন তারা খুব লেজার টাইম পাইলে হয়তো এখানে ওখানে যান, কিন্তু শুধু পর্যটনের কথা চিন্তা করে এখানে মানুষ আসেন। যদিও আমরা পর্যটন স্পট গুলোকে জানি, এখানে প্রতিশরে রবীন্দ্রনাথের জমিদার বাড়ি, এখানে সোনাদিয়া মসজিদ এবং স্থলবন্দর, এখানে বাংলাদেশের প্রথম গবেষণা জাদুঘর বরেন্দ্র জাদুঘর, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে রুয়ে, এখানে ওল্ড গভর্নমেন্ট কলেজ, এখানে শিক্ষা বোর্ড, এখানে টেকনিক্যালি আরো অনেকগুলো এখানে রেশম বোর্ড আছে। সো বাংলাদেশের এই যে এতগুলো গুরুত্বপূর্ণ জিনিস একটা জায়গায় থাকার পরও এইটাকে আমরা পর্যটন হিসেবে কিন্তু সেইভাবে আনতে পারছি। রাজশাহীতে পর্যটন কর্তৃপক্ষের যে থাকবার জায়গাটা আছে, মোটেল, পর্যটন মডেল, সেইটা কিন্তু পদ্মার পারে, সেখানে মানুষ যান, থাকেন ভালো ইত্যাদি, কিন্তু ওখান থেকে শাটলের ব্যবস্থা আছে কিনা সোনা মসজিদ যাওয়া, ওখান থেকে আমার শাটলের ব্যবস্থা আছে কিনা যে আমি বরেন্দ্র জাদুঘর ভিজিট করতে পারবো, অথবা বানেশ্বর যাইতে পারবো, শারদহ যাইতে পারবো, পুলিশ একাডেমি যেতে পারবো। এই জায়গাগুলো কিন্তু চিন্তা করতে হবে। এবং একই সাথে আমি মনে করি যে যে কোনো ডেভেলপমেন্ট, আমি এখানকার একজন স্থানীয় সাংবাদিক, আমাদের ছোট ভাই সুব্রত, তার সাথে কথা বললাম, সে আমাকে বললো যে এখানে অনেক পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই পরিবর্তনগুলোকে আরো বেশি জনসম্পৃক্ততার মধ্য দিয়ে করলে ভালো। যদি গাছ লাগানোর কথাটাও আসে, তাহলে সেই গাছটাও কিন্তু সোশ্যাল ফরেস্ট্রির আন্ডারে দেওয়া যেতে পারে। কর্তৃপক্ষের মধ্যে একরকম দায়িত্ব থাকবে, কিন্তু সোসাইটি যখন বৃক্ষের দায়িত্ব নেয় তখন সেই বৃক্ষের নিরাপত্তা অনেক বেড়ে যায়, বৃক্ষের আপনার যত্ন বেড়ে যায়, বৃক্ষের নিচে মানুষের বসবাস আনাগুনা অনেক বেশি, সেরকম জায়গা। এইখানে আমি কথা বললাম এখানকার আরেকটি এনজিও আশ্রয়, তাদের সাথে আমি কথা বললাম, তারা এখানে হ্যান্ডিক্রাফটস করছে, এবং তাদের যারা টার্গেট পপুলেশন তাদেরকে দিয়ে এবং এখানকার রেশমকে ব্যবহার করে। সো এই যে একটা ইনকাম সোর্স তৈরি হচ্ছে, নারীরা ক্ষমতায়িত হচ্ছে, একটা সংগঠন তার সাস্টেনেবিলিটি, তার অনেকগুলো অ্যাকোমোডেশন আছে, ভেন্যু আছে, সেগুলো পাওয়া যায়। আমি আরেকটা সংগঠন ইতিমধ্যে ভিজিট করেছি, অল্প বিস্তর আলাপ হয়েছে, এসিডি। এসিডি এই সংগঠন 1999 সাল থেকে বাংলাদেশে কাজ করে, 99 সাল থেকে তার আপনার এনজিও বড় রেজিস্ট্রেশন আছে। তো সেই এনজিও এই এলাকায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি বিশ্বাস করি। কারণ রাজশাহী শহরের যতটা প্রশংসা আমি এখন পর্যন্ত অর্থ সাপেক্ষ, কারণ আমি জানি যে রাজশাহী শহরের বাইরে গেলেই যে সমস্ত গ্রাম আমি পাবো, যেমন চাঁপাইনবাবগঞ্জ, পাশেই নওগাঁ, তার পাশে নাটোর, তার পাশে জয়পুরহাট, এই জেলাগুলোতে কিন্তু অনেক বেশি আদিবাসী মানুষের বসবাস, এবং সেই জেলাগুলোতে কিন্তু আমাদের দলিত মানুষের বসবাস। যেমন আমাদের সান্তাহারে সুইপার কলোনি আছে, নওগাঁ শহরে সুইপার কলোনি আছে, রাজশাহী শহরে তো আছেই, এবং এখানে জেন্ডার ডাইভার্স কমিউনিটি আছে। এই পিছিয়ে পড়া মানুষগুলোর ভাগ্যের উন্নয়নের জন্য রাজশাহী শহরের বর্তমান ডেভেলপমেন্ট মডেলটা একইভাবে আমি বলবো যে এটা আনুপাতিক নয়। এটা হয়তো শহরের সুবিধাভোগী প্রিভিলেজড ক্লাসের জন্য বা বাংলাদেশের একটা মডেল হিসেবে, নগর মডেল হিসেবে এটাকে পোর্ট্রে করা যাবে, কিন্তু সেটা পুরো মানুষের কাছে যদি বেনিফিশিয়াল করতে হয়, তাহলে এইটাকে আরো অনেক বেশি মানুষের ভাগ্যের, জীবিকায়নের, মানুষের অধিকারের, মানবাধিকারের বিষয়গুলোকে সামনে আনতে হবে। আমি নিশ্চিত যে এখানে যে ধরনের আলো জ্বলছে,
একই আলো নিশ্চয়ই আমাদের চাঁপাইনবাবগঞ্জের নাচলের কোনো একটা গ্রামের আদিবাসী গ্রামে নিশ্চয়ই চলছে। এখানে একটা হসপিটালে যতগুলো ডাক্তার থাকে, আমার নিশ্চয়ই কামসাট উপজেলায় সেটা নেই, আমার বানেশ্বরে সেটা নেই, পুরিয়াতে সেটা নেই। তো এই জায়গাগুলোকে কিভাবে করে একটা ন্যায্যতার ভিত্তিতে বিন্যাস করা যায় এবং তার জন্য ট্যাক্স আরোপ করা, গভর্নমেন্টের দিক জাতীয় বাজেট থেকে অ্যালোকেশন নিয়ে আসা, একটা সমন্বিত প্রকল্পের মধ্য দিয়ে কিভাবে করে আমরা একটা মর্যাদাপূর্ণ জীবনযাপন সবার জন্য নিশ্চিত করতে পারি। তো আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের সবার কাছে সেরকম একটি প্রশ্ন রেখে গেলাম। আশা করি আপনারা চিন্তা করবেন এবং ভবিষ্যতে আরো অন্যান্য শহরে গিয়ে কথা বলবো। এবং আমি আগেই বলেছি আমার চ্যানেলটার নাম যেহেতু কন্টেম্পোরারি টক, সো আমরা সবগুলো বিষয়কেই কভার করতে পারবো। সো নো ওয়ারি, আপনারা ভালো থাকুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে। বাই বাই।